কি বলছে ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রালস আর গিভেন বিলো। ফার্স্ট প্রপার্টি যেটা হচ্ছে প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রালের ফার্স্ট প্রপার্টি হচ্ছে ইন্টিগ্রেশন a টু b fx dx ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন a টু b fz dz। বলার অর্থ হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দিস প্রপার্টি, সেটা হচ্ছে যে তোমরা যখন ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করছো, ঠিক আছে, ভ্যারিয়েবলটাকে যদি আমরা এখানে চেঞ্জ করে দিই তাহলেও কিন্তু আমাদের যে লিমিটটা সেম রেখে ভ্যারিয়েবলটা চেঞ্জ করে দিলে ডাজন্ট ম্যাটার। এবার বলবো যে এটার অ্যাপ্লিকেশন কোথায়? অ্যাপ্লিকেশন অনেক জায়গায় আছে, ঠিক আছে, অনেক কটা অঙ্ক পাবে যে জায়গাটাতে দেখতে পাবে যে তোমাকে ভ্যারিয়েবলটা চেঞ্জ করার প্রয়োজন পড়ছে, ঠিক আছে। তো সেই সব জায়গাগুলোর জন্য এই প্রপার্টিটা খুব দরকার। এটার প্রুফটা কি আছে? প্রুফটা দেখো, সেটা হচ্ছে যদি আমরা ধরে নিই ইন্টিগ্রেশন অফ fx dx ইকুয়াল টু হচ্ছে phi x বা gx বলি, gx সুবিধা হবে। ইন্টিগ্রেশন অফ fx dx সমান gx বললাম, কথাটার অর্থটা কি আছে? ইন্টিগ্রেশন অফ fx dx সমান হচ্ছে gx। হোয়াট ডু উই মিন বাই দ্যাট? যে fx dx টাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো, সব সময় যে মানে ফাংশনটা যে ফাংশনটা আছে, ফাংশনটা ইন্টিগ্রেট করে যে ফাংশনটা আসবে সেটা সব সময় যে সেম হবে তার তো কোনো গ্যারান্টি নেই। e টু দি পাওয়ার x যদি থাকতো এখানে, তাহলে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x দেয়, তাই তো? কিন্তু যদি 1/x dx যদি থাকে, ইন্টিগ্রেশন অফ 1/x, আমি একটা স্যাম্পল দিচ্ছি, 1/x এর ইন্টিগ্রেশন কি হয়? 1/x এর ইন্টিগ্রেশন হয় log x বা log mod x বলতে পারো, তাই তো? 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে log mod x। এই ফাংশনটা কি সেম নয় তো? তাহলে 1/x dx এটা যদি ইন্টিগ্রেশন log x হয়, এটা আলাদা ফাংশন, এটা আলাদা ফাংশন, তাহলে fx কে ইন্টিগ্রেশন করলে সেম ফাংশন পাবো না তো? আলাদা ফাংশন পাচ্ছি আমরা, পাচ্ছি কি gx পাচ্ছি। সেই জন্য এখানে ইন্টিগ্রেশন অফ fx dx টা আমরা আলাদা ফাংশন যেহেতু পাচ্ছি, সেই জন্য gx দিয়ে ডিফাইন করতে পারছি। ওকে, এইবারে আমরা লিমিটিং ভ্যালুটাতে চলে আসি। আমরা বুঝিয়ে দিলাম যে fx কে ইন্টিগ্রেশন যদি করা হয় তাহলে gx পাওয়া যায়, তাই তো? একই রকম ভাবে যদি fz কে, ফাংশনটাতে শুধু ভ্যারিয়েবলটা চেঞ্জ হয়েছে, 1/x যেটা লিখছিলাম 1/x dx, সেটা যদি আমি 1/z dz যদি লিখি, ঠিক আছে, দুটো আলাদা জিনিস। 1/x এর ইন্টিগ্রেশন করলে log x হবে, আর 1/z এর ইন্টিগ্রেশন করলে কি হবে? log z হবে, কারেক্ট? ঠিক তো? এইবার fz কে ইন্টিগ্রেশন করলে তাহলে g অফ z পাবো। ফাংশনটার যে ইন্টিগ্রেট করে যে ফাংশনটা পাচ্ছি সেই ফাংশনটা একই, কিন্তু ভ্যারিয়েবলটা আলাদা, বুঝবে? ইন্টিগ্রেট করে যে ফাংশনটা পাচ্ছি সেই ফাংশনটা একই আছে, তাই তো? এখানে জি ছিল, এফ কে ইন্টিগ্রেট করে আমি জি পেয়েছিলাম, এখানেও এফ কে ইন্টিগ্রেট করে আমি জি পাচ্ছি, কিন্তু ভ্যারিয়েবলটা কি হয়ে যাচ্ছে? এখানে এক্স ছিল, সেটা এখন এখানে হয়ে যাচ্ছে জেড হয়ে যাচ্ছে। বোঝা গেছে? তাহলে এইখানে দেখো 1/x এর ইন্টিগ্রেশন করে log x পেয়েছিলাম, 1/z এর ইন্টিগ্রেশন করে log z, ফাংশনটা কি আছে? log ফাংশনই আসছে, ভ্যারিয়েবলটা শুধু আলাদা আছে, নাথিং চেঞ্জ, তাই তো? এইবারে আমরা আমাদের জায়গাটাতে আসবো, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন a টু b fx dx যদি আমরা নিই, তাহলে এবার ইন্টিগ্রেশন a টু b fx dx যদি আমরা নিই তাহলে কি হবে? gx ফ্রম a থেকে b, তাহলে কত হবে? gb মাইনাস g অফ a, এটা হয়ে গেল gb মাইনাস g অফ a। এখানে যদি আমরা ইন্টিগ্রেশন অফ a টু b fz dz যদি নিই, তাহলে এখানে কত হবে? gz ফ্রম a থেকে b, তাই তো? gz এ লিমিটটা বসে যাবে a থেকে b, তাহলে ভ্যালুটা আলটিমেটলি কত আসছে? gb মাইনাস ga এই আসছে। তাহলে এখানেও gb মাইনাস g, এখানেও তো gb মাইনাস g। ডেফিনিট ইন্টিগ্রালে দেখো ভ্যারিয়েবলটা চেঞ্জ করলাম, কিন্তু আলটিমেট যে ভ্যালুটা আছে, ঠিক আছে, ফাংশনাল ভ্যালু যেটা আছে সেটা কিন্তু সেমই আসছে। বুঝতে পারা গেছে? সেই জন্য আমি এই প্রপার্টিটাকে কাজে লাগাতে পারছি, ঠিক আছে? খুব দরকারি প্রপার্টি, এখানে যে কটাই প্রপার্টি হবে সব কটাই খুব দরকারি প্রপার্টি, ঠিক আছে? এরপর আমরা সেকেন্ড প্রপার্টিটাতে চলে আসছি, ঠিক আছে? সেকেন্ড প্রপার্টিটা দেখো, এটাও খুব মজার একটা প্রপার্টি আছে। মজার প্রপার্টি বলতে কিরকম? ইন্টিগ্রেশন অফ a টু b fx dx, এইটাকে আমরা লিখতে পারবো মাইনাস ইন্টিগ্রেশন অফ b টু a fx dx। এটা হ্যাঁ, ওইখানে না, আগের অঙ্কটাতে অন্য জিনিস দেখানো হয়েছিল, কিন্তু এইটা অন্য, ঠিক আছে? তো দেখো ইন্টিগ্রেশন a টু b fx dx যদি আমরা ইন্টিগ্রেট করবো, তাহলে আবার একই জিনিস আমরা ধরে নিচ্ছি ইন্টিগ্রেশন অফ fx dx সমান হচ্ছে g অফ x ধরে রাখবো, ঠিক আছে? ইন্টিগ্রেশন অফ fx dx
সেটা আমরা ধরে রাখছি ফাংশনটাকে ইন্টিগ্রেট করার পরে নিউ ফাংশন যেটা আমাদেরকে দিচ্ছে দ্যাট ইজ জিএক্স। ঠিক আছে, এরপরে আমরা কি করছি না, যদি লিমিটটা বসালে কি হবে, তাহলে therefore integration a to b fx dx will give us g of x from a to b, তাহলে কত পাবো, gb minus g of a। ওকে, আমরা এখান থেকে পাচ্ছি gb minus g of a। এবার এই যে ফাংশনটা আছে মাইনাস ইন্টিগ্রেশন b to a fx dx, তাহলে এইটাকে আমরা একবার পাশে ক্যালকুলেট করে দিই। মাইনাস ইন্টিগ্রেশন b to a f of x dx, এটা আমাদেরকে কি দেবে, মাইনাসটা বাইরে রাখলাম। ঠিক আছে, এবার fx dx এর ইন্টিগ্রেশন কত হয় দেখেছি, gx, তাহলে g of x ফ্রম কোথা থেকে কোথায়, b থেকে a অবধি, তাই তো। ভ্যালু বসাও, কি হয়, ফার্স্টে বসানো হবে g of a মাইনাস অফ g of b আসবে, যেটা আপার লিমিট সেটা আগে বসছে, মাইনাস লোয়ার লিমিটটা। এরপরে মাইনাসটা যদি তুমি জেনারেট করে দাও তাহলে কত হয়ে যাচ্ছে, gb মাইনাস g of a। দেখো ফার্স্টে মাইনাসটা যখন গুণ হয়ে গেল তাহলে মাইনাস g of a হয়ে গেল, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস g of b। ওকে, তাহলে দুটো জায়গাতেই দেখো, এখানেও gb মাইনাস g of a, এখানেও gb মাইনাস g of a, তাহলে দুটো ভ্যালু যদি সেম হয়, মানে ফাংশনাল ভ্যালুস গুলো আলটিমেটলি লিমিটটা বসানোর পরে যে নিউমেরিক ভ্যালু এগুলো যখন আমরা সেম পাবো, তাহলে আমরা বলতে পারি তো ইন্টিগ্রেশন a to b fx dx আর ইন্টিগ্রেশন মাইনাস অফ b to a f of x dx বোথ আসছে। ঠিক আছে, এটা আমাদের সেকেন্ড প্রপার্টি। পরেরটাতে আসি, 3 নম্বরটা দেখো কি বলেছে, থার্ড প্রপার্টি। এদের অ্যাপ্লিকেশন যখন আমরা দেখবো তখন দেখবে যে খুব অ্যাপ্লিকেশন গুলোর কারণে অঙ্কগুলো, যে অঙ্কগুলো বড় বড় অঙ্ক হয় সেই অঙ্কগুলো খুব শর্টে 3 থেকে 4 লাইনের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যায়। 3 নম্বরের অঙ্কটা দেখো, বলেছে যে যদি একটা ভ্যালু আছে a less than c less than b, ঠিক আছে, একটা সেট অফ ভ্যালুজ এখানে দিলাম a less than c less than b, ঠিক আছে, আর ইন্টিগ্রেশন বলেছে a to b fx dx। ঠিক আছে, মানে আমরা কি করছি, এটা একটু গ্রাফিক্যালি দেখিয়ে দিই। আমরা a থেকে b ইন্টিগ্রেশন অফ fx dx বলতে আমরা কি বলছি, যে এইটা যদি ফাংশনটা হয় তাহলে এই মিডিলের এরিয়াটা আমরা বার করছি বেসিক্যালি। আগেরবার যখন করানো হয়েছিল এই ডেফিনিট ইন্টিগ্রাল অ্যাজ দ্য লিমিট অফ আ সাম, তো সেই জায়গাটাতে এটা দেখানো হয়েছিল যে ইন্টিগ্রেশন অফ a to b fx dx বেসিক্যালি কি না, এই a থেকে b এর মধ্যে এই কার্ভটা কতটা এরিয়া এনক্লোজ করে আছে সেটাকে বোঝায়, তাই তো। ডেফিনিট ইন্টিগ্রাল অ্যাজ দ্য লিমিট অফ আ সামে বলা হয়েছিল। এইবার a less than c less than b মানেটা কি, যে a থেকে b এর মাঝখানে এমন একটা পয়েন্ট আছে c, ঠিক আছে, তবেই দেখো c টা কি হচ্ছে a এর থেকে বড় আর c টা b এর থেকে ছোট, ঠিক তো। আচ্ছা, এইবার এই ইন্টিগ্রেশনটা বলতে আমি এক্ষুনি কি বললাম, যে এই মিডিলের রিজিয়নটা, তো এই মিডিলের রিজিয়নে যে এরিয়াটা আছে সেই এরিয়াটা আমরা এখানে কি করছি, এই ইন্টিগ্রেশনটাকে আমরা ভেঙে দিচ্ছি। ইন্টিগ্রেশন a to c fx dx প্লাস ইন্টিগ্রেশন c to b fx dx, মানে এটা কি হলো, যে এই যে c পয়েন্টটা আছে সেইখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার আবার ড্র করে নিলাম, এই রিজিয়নটাকে আমি দুটো পার্টে ভেঙে দিলাম, একটা হচ্ছে a থেকে c তে, একটা হচ্ছে a থেকে c তে একটা পার্ট ভেঙে দিলাম, এখানের এরিয়াটা বার করব, আর আরেকটা হচ্ছে c থেকে b তে, c থেকে b এর মধ্যে যে আরেকটা রিজিয়ন আছে তার এরিয়া বার করলাম। এই ইন্টিগ্রেশনটা মানে কি, c থেকে b এর মধ্যে যে এরিয়াটা আছে সেই এরিয়াটা বার করছি, আর a থেকে c মানে হচ্ছে এইটুকুনি পোর্শনটা, দুজনকে সাম করলে আলটিমেটলি আমি a থেকে b পর্যন্ত যে এরিয়াটা আছে সেটা পাবো। তো বুঝা গেছে, তাহলে a to b fx dx বলতে আমরা এখান থেকে তাহলে বুঝলামটা কি, a to b fx dx এর এই যে a থেকে b এই পুরো যে রিজিয়নটা আছে সেই রিজিয়নটার এরিয়াটা আমাকে আলটিমেটলি বার করতে হয়, যেটাকে আমরা দুটো ডিফারেন্ট রিজিয়নসে ভেঙে নিতে পারি। ঠিক আছে, শুধু একই নয়, শুধু এইটুকুনি জিনিসই নয়, এইটাকে আরেকটু যদি এক্সটেনশন করা হয় সেটা হচ্ছে a less than c less than d less than b। আমি মিডিলে 4টে পয়েন্ট নিয়ে নিলাম, এবার তাহলে ছবিটা কেমন দেখতে হয়ে যাবে, এইখানে একটা পয়েন্ট আছে c, এখানে একটা আছে d, মানে ইকুইডিস্টেন্স নাও হতে পারে, কোনো চাপাচাপি নেই যে ইকুইডিস্টেন্স হতে পারে। তাহলে এইবার তখন আমি ইন্টিগ্রেশন a to b fx dx এটাকে আমি কি বলতে পারবো, a to c c to d b to b, a to c c to d b to b, তাহলে a to c fx dx প্লাস c to b fx dx প্লাস d to b fx dx।
বুঝা গেছে? এটা হলো আমাদের যে যদি মিডিলে দুটো এরকম ব্রেক পয়েন্ট থাকে, এটাকে ব্রেক পয়েন্ট হিসাবে আমরা আপাতত নোটিফাই করছি। তাহলে দুটো ব্রেক পয়েন্ট থাকলে তাহলে আমরা রিজিয়নটাকে তিনটে আলাদা আলাদা পার্টে ভেঙে নিতে পারবো। শুধু তাই নয়, এখানে যদি ভেতরে যতগুলো তুমি ব্রেক পয়েন্ট চাও ততগুলো নিয়ে আসতে পারো, দিয়ে ততগুলো রিজিয়নসে ভেঙে নিতে পারো। ঠিক আছে, এইটা কাজে লাগে, এই জিনিসটা খুব কাজে লাগে। একটা এক্সাম্পল এখনই দেখিয়ে দিলে তখন তোমরা বুঝতে পারবে, এবং ওই ধরনের অঙ্ক তোমাদের এন্ট্রেন্সে পড়ে। Integration of -1 to 1 mod x dx. Integration of -1 to 1 mod x dx. এবার mod x ফাংশনটাকে তোমরা ডিফারেন্সিয়েট করবে, মানে ডিফারেন্সিয়েট করবে, সরি, ইন্টিগ্রেট করবে কিভাবে? mod x ফাংশনটাকে তুমি ইন্টিগ্রেট করবে। mod x ফাংশনের এখানে এবার আমরা গ্রাফ একটু বার করি। mod x ফাংশনের গ্রাফ এটা, ঠিক আছে? এইবারে mod x ফাংশনের গ্রাফ এটা হয়ে গেল, এটা 0, এটা হয়ে গেছে 1, এটা হয়ে গেছে -, ঠিক আছে? mod x ফাংশনের গ্রাফ হয়ে গেল, এটা এদিকটা -1, এদিকটা 1 হয়ে গেল। এবার আমাদেরকে তাহলে আলটিমেট রিজিয়ন কি বার করতে হবে? কোন রিজিয়নের এরিয়াটা বার করতে হবে? এই -1 এর একটা এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করে দিলাম, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে দেখো। তো এবার আমাদেরকে বার করতে হবে গ্রাফ হচ্ছে এই গ্রাফটা, আর এটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার লাইন, এদের মিডিলে, আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এই তিনটের মিডিলে যে এরিয়াটা আছে এই এরিয়াটা বার করতে হবে, আর এদিকে এই এরিয়াটা বার করতে হবে, তাই তো? বার করতে হবে। আমি ওই জন্য কি করব, -1 থেকে 0 একটা ভেঙে নেবো, আর 0 থেকে 1 এর মধ্যে ভেঙে নেবো। কেন ভাঙছি? কারণ হচ্ছে mod x ফাংশনটা এই -1 থেকে 0 এর মধ্যে আলাদা ভ্যালু দেয়, আর 0 থেকে 1 এর মধ্যে আলাদা ভ্যালু দেয়। আমরা ফাংশনে mod ফাংশনের ডেফিনেশনে শিখে এসেছি, mod x ইকুয়াল টু কি হয়? x কখন? when x গ্রেটার দ্যান 0, তাই তো? গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 লিখতে হয়। আর -x when x লেসার দ্যান 0, ঠিক আছে? mod x ফাংশনের ক্রাইটেরিয়া এটা, যে mod x টা x দেয় কখন? যখন x টা 0 বা 0 থেকে বড়, আর -x দেয় কখন দেয়? যখন x 0 থেকে ছোট। আমাদের এখানে দেখো, তাহলে 0 থেকে -1 পর্যন্ত একটা রিজিয়ন আছে তো। আচ্ছা, -1 থেকে 1 পর্যন্ত তোমাকে যদি ট্রাভেল করতে হয়, -1 থেকে 1 পর্যন্ত তোমাকে যদি ট্রাভেল করতে হয়, তাহলে কি হয়? -1 থেকে আগে 0 পর্যন্ত আসতে হবে, 0 থেকে আবার 1 পর্যন্ত। যখনই -1 থেকে 0 পর্যন্ত আসছো, তখন এই ফাংশনটা নিচ্ছে, mod x টা এই ভ্যালুটা নিচ্ছে। তারপরে mod x এর কি হয়ে যাচ্ছে? mod x এর মধ্যে একটা চেঞ্জ আসছে, তাই তো? ও কি করছে? নিজে ফাংশনটাকে চেঞ্জ করে নিয়ে কি হয়ে যাচ্ছে? x হয়ে যাচ্ছে, তাই তো? তখন কোথায় এটা? 0 থেকে বড়। 0 থেকে বড় কতটা পোরশন আছে আমাদের? 0 to 1, বুঝতে পারছো? তাহলে 0 থেকে 1 পর্যন্ত আমি আবার অন্য জায়গা পাচ্ছি, তাই তো? ক্লিয়ার হচ্ছে জায়গাটা? আচ্ছা, এইবার তাহলে এই ফাংশনটাকে আমরা কি করতে পারবো? ইন্টিগ্রেশন -1 থেকে 1 mod x dx, সরি -1 থেকে 0 mod x dx প্লাস ইন্টিগ্রেশন 0 to 1 mod x, ঠিক আছে? এরকম কেন ব্রেক করলাম? কারণ mod x ফাংশনটা দুটো আলাদা আলাদা ফাংশন ভ্যালু নিচ্ছে। তো আমাদের যদি ডাইরেক্ট করতে যেতাম, আমাদের কি হতো? যে একটা সমস্যা হতো, যে আমি mod x টাকে শুধু x নেবো না -x নেবো। একবার তো দেখতে পাচ্ছি -1 যদি বসাই, তখন তো ওখানে mod x টা -x নিচ্ছে, আর যদি 1 বসাতে, মানে আপার লিমিটটাতে যদি ওখানে দেখতে, তখন কি হয়ে যাবে? +1 নিচ্ছে, তখন আর একটা ক্যারেক্টারিস্টিক্স mod x এ চলে আসছে, মানে mod x টা অন্য ফাংশন নিয়ে নিচ্ছে। তো সেই জন্য যাতে ঝামেলা না হয়, সেই জন্য আমি দুটো যে জায়গাগুলোতে যে ভ্যালু নিচ্ছে mod ফাংশনটা, সেরকম ভ্যালু। ওকে, এইবারে তাহলে এরপরে এরকম ভাবে তোমাকে আগে রিজিয়নে ভেঙে নিতে হবে। ভেঙে নেওয়ার পরে -1 থেকে 0 mod x এর ভ্যালু এখানে কত হবে? -x dx প্লাস ইন্টিগ্রেশন 0 থেকে 1 x dx, ঠিক আছে? এবারে মাইনাসটা এখানে বাইরে বার করে দাও। ইন্টিগ্রেশন -1 থেকে 0 x dx প্লাস ইন্টিগ্রেশন 0 to 1 x dx, ইজিলি ক্যালকুলেটেবল, তাই তো? নেক্সট প্রপার্টিতে যাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি, এরপরেরটা। property number 4, which is integration 0 to a f of x dx equal to integration 0 to a f of
a minus x dx, ঠিক আছে? ইন্টিগ্রেশন 0 টু a f of x dx is equal to ইন্টিগ্রেশন 0 টু a f of a minus x dx, ঠিক আছে? এই প্রপার্টিটা খুব খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে যে এই প্রপার্টিটা দিয়েই দেখবে যে কিছু কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলো তোমার হওয়ার নয়, এই প্রপার্টিটা দিয়ে সেই অঙ্কগুলো হবে। আর ডেফিনিট ইন্টিগ্রাল বলেই ওই রকম অঙ্কগুলো দেওয়া হয়। জেনারেলি ইনডেফিনিট ইন্টিগ্রাল যে কটা আমরা করে এসেছি, ঠিক আছে, ইনডেফিনিট ইন্টিগ্রালে যে কটা পোর্শন করেছি সেখানে ওই অঙ্কগুলো থাকে না। দেখে মনে হবে যে ভ্যালুস গুলো ইন জেনারেল 0 চলে আসে, কিন্তু এই প্রপার্টিটা লাগিয়ে তখন দেখবে একটা ফাইনাইট ভ্যালু পাওয়া যায়। এক্সাম্পল ড্রিল করে দেবো এটার পরে ওই জিনিসটা। তাহলে ইন্টিগ্রেশন 0 টু a f of x dx, তাই তো? ইন্টিগ্রেশন 0 টু a f of x dx, এইটাকে আমরা কি রকম ভাবে লিখছি? আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা সাবস্টিটিউট করতে চাই। আমরা ফার্স্ট অফ অল এই যে এই দিকটা আছে, এই যে 0 টু a f of a minus x dx, এই জায়গাটা থেকে আমরা কি করব? ব্যাককে এটা থেকে এইটাতে আসবো। এখন এই প্রমাণটা করার সময় এই দিক থেকে এইদিকে যাবো না, এইটা থেকে এইদিকে আসবো, ঠিক আছে? তো কিরকম করছি? ইন্টিগ্রেশন 0 টু a f of a minus x dx, এখানে এই যে a minus x যে ভ্যালুটা আছে এটাকে আমরা সাবস্টিটিউট করে দিলাম। পুট a minus x সমান হচ্ছে z, a minus x সমান আমি z পুট করলাম। z পুট করার পরে দুদিকে কি করতে হয়? ডিফারেন্সিয়েট করতে হয় উইথ রেসপেক্ট টু x। তাহলে দুদিকে ডিফারেন্সিয়েট করলে a ডেরিভেটিভ কত হবে? 0, কনস্ট্যান্ট যেহেতু। মাইনাস x এর ডেরিভেটিভ -1 ইকুয়াল টু হচ্ছে এখানে আসবে dz বাই dx। তাহলে আলটিমেটলি পেলাম মাইনাস dx সমান dz আর একটু dx সমান মাইনাস dz। তাহলে লিমিটটা এরপর আমাদেরকে আবার চেঞ্জ করতে হবে, তাই তো? x আর z, x 0 থেকে a আছে, x যদি 0 বসাও, এখানে x যদি 0 বসাও তাহলে a minus 0 মানে a, x যদি a বসাও a minus a কত হচ্ছে? 0। ক্লিয়ার? কতটা ক্লিয়ার আছে? এরপরে তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা কিরকম চেঞ্জ হলো? ইন্টিগ্রেশন a টু 0, তাই তো? ইন্টিগ্রেশন a টু 0 f of z ইন্টু মাইনাস dz, মাইনাসটা বাইরে বার করে ইন্টিগ্রেশন a টু 0 f of z dz। আচ্ছা, একটু আগের লিমিট, আগের প্রপার্টি নয়, তার আগের প্রপার্টি, সেকেন্ড প্রপার্টি যেটা ছিল সেখানে আমরা দেখেছিলাম মাইনাস থাকলে কি হয়? আপার লিমিটটা লোয়ার লিমিটের সঙ্গে আমরা ইন্টারচেঞ্জ করে নিতে পারি। তাহলে এটা কত হয়ে যাবে? ইন্টিগ্রেশন 0 টু a f of z dz। ফার্স্ট প্রপার্টি আমরা কি পেয়েছিলাম? ইন্টিগ্রেশন 0 টু a f of z dz ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু a f of x dx, তাই না? ফার্স্ট প্রপার্টিতে আমরা পেয়েছিলাম ইন্টিগ্রেশন 0 টু a f of z dz ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু a f of x dx। এখানে আমরা লিখতে পারবো। বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে আমাদের এইখানে আলটিমেটলি দেখো যে ইন্টিগ্রেশন 0 টু a f of a minus x dx যে ফাংশনটা আছে আর ইন্টিগ্রেশন 0 টু a f of x dx যে ফাংশনটা আছে, দুটো ফাংশন কি হয়ে গেল? এক হয়ে গেল। দুজনে যদি এক হয়ে যায় তাহলে আমরা এখানে যে ইকুয়াল টু লিখেছি সেটা কি ভুল কিছু? ঠিক আছে? তাহলে আমরা এই প্রপার্টিটা কিন্তু পরবর্তীকালে ইউজ করব। ঠিক আছে? একটা অঙ্ক দেখলে তাহলে আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে যে কিরকম হচ্ছে। একটা সহজ অঙ্ক আছে এখানে, খুব সুন্দর মতো অঙ্কটা দেখো। ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 sin x dx বাই sin x প্লাস cos x। ওটা পেয়েছি, তাই তো? এই অঙ্কটা যদি লিমিটটা না থাকতো তাহলে আমাদেরকে কি করতে হতো? সাব মাল্টিপলে কনভার্ট করতে হতো, তাই তো? ইট ইজ এ ভেরি হেক্টিক প্রসিজার। ঠিক? আমরা এইখানটাতে দেখো লিমিটটা দিয়ে দেওয়ার কারণে এবং আমরা ডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টিটা ইউজ করে 4 লাইন থেকে 5 লাইনের মধ্যে পেয়ে যাবো। আমরা এটাকে আই ধরে নিই, আই ইকুয়াল টু দিস ওয়ান। ওকে, এইবারে আমরা একটু আগে কি পেলাম? ইন্টিগ্রেশন 0 টু a f of x dx ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু a f of a minus x dx। পেয়েছি তো? ইন্টিগ্রেশন 0 টু a f of x dx ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু a f of a minus x dx। এটা পেয়েছি। এখানে একই প্রপার্টি ইউজ করি, ঠিক আছে? তাহলে আই সমান আমি এখান থেকে আরো কি পাবো? ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন অফ কত হবে? এর জায়গায় কি আছে? পাই বাই 2। এক্স এর জায়গায় শুধু আমরা কি বসবো?
বসাবো পাই বাই টু মাইনাস এক্স, তাই তো? এক্স এর জায়গায় পাই বাই টু মাইনাস এক্স, এ মাইনাস এক্স। নিচেতেও এখানে ডিএক্সটা লিখে রাখলাম, সাইন অফ কত হবে পাই বাই টু মাইনাস এক্স প্লাস কস অফ পাই বাই টু মাইনাস এক্স। ওকে, আই ইকুয়াল টু তাহলে আমরা কত পাচ্ছি, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই টু সাইন 90 মাইনাস এক্স কত হবে, সাইন 90 মাইনাস এক্স, সাইন 90 মাইনাস থিটা কস থিটা, বা এখানে আসছে কস এক্স। এটা আমাদের কোথাকার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস ক্লাস 10, তাই তো? সেখান থেকে আমরা শিখেছি। তাহলে এখানে সাইন 90 মাইনাস এক্স, এখানে আমাদেরকে দেবে কস এক্স প্লাস কস 90 মাইনাস এক্স কি হয়ে যাবে, কস 90 মাইনাস থিটা কি হয়, সাইন থিটা। ফার্স্ট কোয়াড্রেন্টে অল সাইন ট্যান কস অল পজিটিভ, তাই তো? আচ্ছা, এখানে থিটা হবে না, সরি, এখানটাতে এক্স পাবো। বলতে বলতে মাঝে মাঝে বেরিয়ে যায়। আচ্ছা, এবার দেখো আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই টু cos x dx বাই cos x প্লাস sin x আছে তো? নিচেটা এখানে cos x প্লাস sin x, এখানেও কি আছে sin x প্লাস cos x, একই জিনিস তো নিচেটাতে, তাই তো? এবার ফার্স্ট এরটাকে যদি আমি ইকুয়েশন 1, এটাকে ইকুয়েশন 2 যদি ধরি, ইকুয়েশন 1 ইকুয়েশন 2 যদি ধরি, দুজনকে যদি অ্যাড করে দিই, i প্লাস i আমাদেরকে কত দেয়, একদিকে 2i দেবে, এইদিকে কত পাবো, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই টু কত হচ্ছে sin x dx by sin x plus cos x plus integration 0 to pi by 2 cos x dx by sin x plus cos x। ঠিক আছে, হলো তো? দুটো ইন্টিগ্রেশনকে তুমি যদি অ্যাড করে দাও কত হবে, ইন্টিগ্রেশন 0 to pi by 2 sin x plus cos x by sin x plus cos x dx। দেখো তো এলো না, এলো না? তাহলে 2i সমান এটা, তাই তো? তাহলে উপরটা নিচেটা কেটে যাচ্ছে 1, তাহলে dx এর ইন্টিগ্রেশন কত হয়, এটা গোটাটা কেটে গেল, এটা কাটলো, এটা কাটলো, তাহলে কত পড়ে রইলো, dx পড়ে রইলো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2i ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 dx which gives us 2i ইকুয়াল টু হচ্ছে x from 0 টু পাই বাই 2, তাই তো? হ্যাঁ, তাই তো? হ্যাঁ, তাহলে লিমিট যেহেতু দেওয়া আছে সেই জন্য আমরা এখানে সিটা বসাচ্ছি না। তাহলে এরপরে কত ভ্যালু আসবে, পাই বাই 2 মাইনাস 0, তাহলে আলটিমেটলি 2i এর ভ্যালু আমরা কত পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি 2i এর ভ্যালু পাচ্ছি পাই বাই 2, তাহলে i এর ভ্যালু পাবো পাই বাই 2 বাই 2 মানে হচ্ছে পাই বাই 4, আর এর ভ্যালু আমাদের চলে এলো পাই বাই 4। ক্লিয়ার আছে? তাহলে দেখো এই অঙ্কটা যদি তুমি সাবমাল্টিপলে করতে যেতে, হ্যাঁ আমি 5 লাইন বলেছিলাম, একটু বেশি এসছে, কিন্তু যদি এটা তুমি যদি সাবমাল্টিপলে যদি করতে যেত তখন কিন্তু এটা হেক্টিক প্রসিজারে একটা যেতে হতো, প্রপার্টির সাহায্যে কিন্তু সহজে অঙ্কটা হচ্ছে, ঠিক আছে?